প্রণয়ের কাব্য কলমে ইস্ক পর্ব ৩১। উডবাইন বিচ আজ যেন কোনো এক নিপুণ শিল্পীর আঁকা জল রঙের ছবি। অন্টারিও হ্রদের তীর ঘেঁষে বিস্তৃত এই শহরটি কেবল বালুকারাশি নয়, বরং ঐতিহ্যের এক বিশাল ভাণ্ডার। ঊনবিংশ শতাব্দীতে যেখানে কেবল জেলেদের আনাগোনা ছিল, আজ সেখানে আভিজাত্যের ছোঁয়া। সৈকতের পাশেই দাঁড়িয়ে আছে ঘন সবুজে ঘেরা পার্ক, যা শীতের সকালে এক রহস্যময় রূপ ধারণ করে। আজকের সকালটা বড় বেশি স্নিগ্ধ। কানাডার এই কনকনে শীতে সূর্যের অস্তিত্ব যেন এক মিশে সান্ত্বনা। মেঘের আড়াল ছেড়ে যে রক্তিম সূর্যটা উঁকি দিচ্ছে তার গায়ে তেজ নেই ঠিকই, কিন্তু সমুদ্রের নীল জলে তার আভা পড়ে হাজার হাজার হীরাকৃতির বিচ্ছুরণ ঘটাচ্ছে। বিশাল বিশাল ঢেউগুলো এক একটা পাহাড়ের মতো উচ্চতা নিয়ে ধেয়ে আসছে তীরের দিকে, আর মুহূর্তে শুভ্র ফেনার চাদর বিছিয়ে সশব্দে আছাড় খাচ্ছে বালুকা তটে। এলিজা বারান্দার রেলিং ধরে এক ধ্যানে সেই ঢেউগুলো আছাড় খাওয়া দেখে যাচ্ছে। তাকে আজ বড় ভাবুক দেখাচ্ছে। কৌতূহল এমন এক বিষাক্ত লতা, যা কারো মনের ভেতর একবার শেকড় গাড়লে তা উপড়ে ফেলা দুঃসাধ্য। এলিজার মনের ভেতর গত রাতের ঘটনার এক দীর্ঘ জট পাকিয়ে আছে। জ্বরের ঘোরে কাল অনেক কিছুই ঘটেছে। শুরুর দিকে আবছা স্মৃতি মনে থাকলেও শেষ রাতের অনেক ঘটনায় তার মস্তিষ্কে ঝাপসা। সে উৎসকে কথা দিয়েছে যে তার প্রশ্ন করবে না, কিন্তু মনের ভেতরের উসখুস তো কমার নাম নেই। কিভাবে এই রহস্যের জট খুলবে এলিজা? উৎসকে জিজ্ঞেস করা মানেই তো বিপদ। আবার উপমা বেগমের সেই ভয়ঙ্কর রূপ দেখে এলিজা বুঝেছে সেখানে থেকেও সত্য জানা অসম্ভব। তাহলে শেষে বাকি থাকে আরমান খান। এলিজা ভাবলো ছোট আব্বুকে নিভৃতে জিজ্ঞেস করবে। তিনি অবশ্যই বলবেন। উৎসকে এই অসহ্য কষ্ট থেকে বের করে আনতে হলে এলিজার তো জানতেই হবে কি সেই অভিশপ্ত অতীত, না হলে সারা জীবন কি এভাবেই চলবে? নানা চিন্তার মাঝে এলিজা সামনের দিকে তাকাতেই তার মনটা অদ্ভুতভাবে ফুরফুরে হয়ে গেল। আজ নিজেকে বেশ সতেজ লাগছে। সে অনুভব করলো প্রিয় মানুষের কাছে থাকলে নাকি অসুখ এমনিতেই ভালো হয়ে যায়। কথাটি ধ্রুব সত্য। এই যে উৎসের একটুখানি সংস্পর্শেই সে একদম সুস্থ হয়ে গেল। এলিজা নিজের কপালে হাত ছোঁয়ালো। না, জ্বর নেই। সে অনেক সকাল থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পেট পুড়ে খেয়ে বারান্দায় দাঁড়িয়ে সমুদ্র বিলাসে মগ্ন। তার আগে অবশ্য সে পুরো বাড়িটা ঘুরে দেখেছে। আয়তনে বাড়িটা বিশাল। আধুনিক আর্কিটেকচারের এই বাড়িটির নকশা এলিজার ভীষণ মনে ধরেছে। কিন্তু বারান্দায় বসে সমুদ্র দেখে কি আর মন ভরে? এলিজার ইচ্ছে করছে একদম পানির কাছে যেতে, ঢেউগুলোকে ছুঁয়ে একটু ভিজতে। কিন্তু উৎসের কড়া নিষেধাজ্ঞায় সে যেতে পারছে না। গেলেই আবার অসুস্থ হয়ে পড়বে। উৎসের এই এক অজুহাত। এলিজা মনে মনে মুখ বাঁকালো। কিছুক্ষণ আগে যাওয়া নিয়ে কড়া ধমক খেয়েছে সে। গাল ফুলিয়ে এলিজা ভাবলো গন্ডার একটা। ধমক ছাড়া তো আর কিছু দিতে পারে না। নিজের স্বার্থের সময় যত ভালোবাসা ভিন্ন ভিন্ন নামে ডাকা। এলিজা মনে মনে একটা ভেংচি কাটলো। অবচেতন মনেই সে উৎসকে একটা ভয়ঙ্কর রকমের গালি দিয়ে, কেউ যদি এই মুহূর্তে তার এই গালি শুনতো তবে নিশ্চিত কমায় চলে যেত যে তার মতো এমন লক্ষ্মী আর শান্ত মেয়ের মুখের ভাষা এতটা বিষাক্ত হতে পারে। এলিজার পরনে আজ এক চমৎকার স্টারফিশ পিঙ্ক কালারের সিল্ক শাড়ি। শাড়িটির বুনন আর রঙের আভা যেন এলিজার বরফ সাদা ত্বকের সাথে পাল্লা দিচ্ছে। তার চোখ দুটো নীল সমুদ্রের মতো গভীর, আর কোমর ছাপিয়ে পড়া কালচে বাদামি চুলগুলো হিমেল হাওয়ায় বুনো উল্লাসে উঠছে। সেই চুল থেকে এক তীব্র মন মাতানো সুবাস বের হচ্ছে, যা উক্ত নারীর প্রেমিক পুরুষকে নেশাগ্রস্ত করে দেওয়ার জন্যই যথেষ্ট। দরজার কাছ থেকে উৎস অপলক দৃষ্টিতে দেখছিল মেয়েটাকে। গোলাপি শাড়িতে এলিজাকে ঠিক যেন পিঙ্ক চেরি ব্লসম ফুলের মতো মিষ্টি আর পবিত্র লাগছে। এলিজার ওভাবে গাল ফুলিয়ে বসে থাকা দেখে উৎস নিঃশব্দে হাসলো। বাহ, তার তোতা পাখি তো এখন অভিমানও করতে শিখেছে। উৎস একটু বাইরে গিয়েছিল জরুরি কাজে। সে এখন ধীর পায়ে এগিয়ে গেল। পায়ে চোটের কারণে হাঁটতে সামান্য সমস্যা হলেও সে তোয়াক্কা করলো না।
একদম একদম পিছনে গিয়ে সে মেয়েটাকে আলতো করে জড়িয়ে ধরলো। পরিচিত সেই হৃদস্পন্দন আর সুবাস নাকে লাগতেই এলিজা বুঝলো এটা কে। তবে সে কথা বলল না, বরং মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাল। উচ্চ চুলে নাক ডুবিয়ে লম্বা একটা শ্বাস নিল। তারপর অভিমানী কন্যাকে আদুরে স্বরে শুধালো, রাগ? এলিজা নিশ্চুপ। উচ্চ ঠোঁট চেপে হাসলো, বলল, তোকে দেখতে একদম ওই পিঙ্ক পমগ্রানেট ফলের মতো রসালো আর মিষ্টি লাগছে রে নীল। এলিজা চোখ রাঙালো। উৎস এবার পাশ ফিরিয়ে নিয়ে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, সমুদ্রে যেতে পারবি, তবে বেশিক্ষণ থাকা যাবে না, প্রমিস? এলিজার চোখ দুটো মুহূর্তেই বড় হয়ে গেল। সত্যি? উৎস সায় দিল। এলিজা এতটাই খুশি হলো যে তার মনে হলো লোকটাকে মনে হলো লোকটাকে এর বিনিময়ে একটা ঝটপট চুমু দেওয়াই যায়। সে হাত বাড়িয়ে উৎসকে একটু ঝুঁকতে বলল। উৎস বুঝলো তার নীল আজ পাগল হয়েছে। সে যখনই ঝুঁকলো আর এলিজা যেই না পায়ের পাতায় ভর দিয়ে একটু উঁচু হয়ে চুমু দিতে যাবে, অমনি দরজা খুলে হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করলো কেউ। এলিজা লজ্জায় নিজের মুখ চেপে ধরে এক লাফে দূরে সরে গেল। তাকিয়ে দেখলো রেহান আর উষান হাঁ করে দাঁড়িয়ে আছে। এলিজার গাল লজ্জায় লাল হয়ে গেল। সে বড় ভাইদের সামনে নিজেকে সামলাতে পারলো না। দ্রুত পায়ে তাদের পাশ কাটিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। হায় আল্লাহ, কি লজ্জা, কি লজ্জা! এলিজা চলে যেতেই রেয়ান আর ওশান মুখে এক জোরপূর্বক হাসি ফুটিয়ে উৎসের দিকে তাকালো। উৎস অদ্ভুত রকমের শান্ত থাকলেও তার কপাল কুঁচকানোই বলে দিচ্ছিল সে কতটা বিরক্ত। রেয়ান মনে মনে নিজেকে গালি দিল, কেন সে নক করতে ভুলে গেল। উষান আর রেয়ান একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এবার নির্ঘাত কপালে দুঃখ আছে। তারা কাল রাতে এখানে এসেছে আর এতক্ষণ বাইরে ঘুরতে গিয়েছিল, কিন্তু এক জরুরি কাজে আসাটাই যেন কাল হলো। উচ্চ গম্ভীর ও ঠান্ডা স্বরে হুমকি দিল, তোমার কি সত্যি দ্বিতীয়বার সুন্নতে খাতনা করার ইচ্ছা জেগেছে রেয়ান? রেয়ান প্যান চেপে ধরে কাচুমাচু হয়ে বলল, ভাই, কথায় কথায় আমার এই অমূল্য সম্পদ নিয়ে কেন টানা হেচড়া করেন? একটাই তো জীবন, মাফ করেন ভাই। উৎস বিরক্তিতে কপাল কুঁচকে বলল, মরণ ছেলে একটা। কুষাণ পাশ থেকে নাটকীয় স্বরে আর্তনাদ করে বলল, দেখলে রেয়ান ভাইয়া, দেখলে? ভাইয়া তোমাকে সরাসরি মরে যেতে বলল। ওহো, কি নির্মম পরিহাস! রেয়ান ওশানের মাথায় জোরে একটা চাটি মেরে বলল, আরে গাধা কোথাকার, বউয়ের শোকে কি পুরোপুরি মেন্টাল হয়ে গেলি নাকি? মরণ মানে বোকা। কানাডার সরকার তোকে এই দেশে থাকতে দিল কেন? তোর যে বিদ্যাস বহর, তাতে তো দেখা যাবে পাবলিক প্লেসে মানুষের কাছে লেবু চাইতে গিয়ে লাভ ইউ বলে ফেলবি। তখন যে কেলানিটা খাবি। ওশান অপমানে কিছু বলতে গিয়েও ভাইয়ের ইশারায় থেমে গেল। উৎস গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, নক না করে ঢোকার কারণটা কি? রেয়ান কাচুমাচু হয়ে ফোনটা এগিয়ে দিল। আসলে ভাই, সে ফোন করেছিল। আপনাকে ফোনে না পেয়ে আমার কাছে করলো। বলল খুব জরুরি কথা আছে। উৎস ফোনটা নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে ক্যাটি কিছু জানালো এবং এটাও বলল অ্যালেক্স এলিজাকে নিয়ে কোনো বড় ষড়যন্ত্রে নেমেছে এবং যে কোনো সময় অঘটন ঘটাতে পারে। উৎস গম্ভীর হয়ে ফোন কাটলো। তার দৃষ্টি এবার বাইরে সমুদ্রের তীরে দাঁড়ানো এলিজার উপর নিবন্ধ হলো, যে কিনা পা ভেজাতে ব্যস্ত। রেয়ান চুপচাপ তাকিয়ে আছে উৎসুক হয়ে। উষান একদম ঠান্ডা শান্ত। অ্যালেক্স নামটা শুনলেই তার সারা শরীর জ্বলে যায়। রেয়ান বলল, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? উৎস রেয়ানকে উদ্দেশ্য করে বলল, সমস্যা অনেক গভীর রেয়ান। আমি যেমনটা চেয়েছিলাম অ্যালেক্স তার উল্টো আচরণ করেছে। তুমি বাসার সিকিউরিটি আর নীলের সিকিউরিটি কয়েক আরো বাড়িয়ে দাও। পাপার অফিসের সুরক্ষাও নিশ্চিত করো। অ্যালেক্স আমাকে সরাসরি আঘাত করবে না, সে আমার আপনজনদেরই
আগে নিশানা করবে। ও এককালে আমার বন্ধু ছিল, তাই ওর জানোয়ারের মতো স্বভাবটা আমার খুব ভালো করেই জানা আছে। টরন্টোর উডবাইন বিচের প্রশস্ত বালুকা তটে আছড়ে পড়েছে শুভ্র ফেনার রাশি। তীরের সেই সিক্ত বালুর উপর দিয়ে এলিজা ছোটাছুটি করছে আপন মনে। তার পরনের গোলাপি শাড়িটা বাতাসের ঝাপটায় অবাধ্য হয়ে উঠছে, আর সে দু হাতে ছড়িয়ে সেই উন্মুক্ত বাতাসকে আলিঙ্গন করতে চাইছে। দূর থেকে বালুর উপর বসে উৎস দেখছিল এই দৃশ্য। এলিজার চোখে মুখে এক আদিম উচ্ছ্বাস, যেন কোনো খাঁচামুক্ত পাখি প্রথমবারের মতো নীল আকাশ খুঁজে পেয়েছে। উৎস মনে মনে ভাবলো, এই মেয়েটা কি সত্যিই তার স্ত্রী, নাকি কোনো এক ছোট্ট বাচ্চা? হুম, বাচ্চা বউ বলা যায়, যার প্রতিটি পদক্ষেপে কেবল নিষ্পাপ চপলতা মিশে আছে। উৎসের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, তার মস্তিষ্কে তখনও অ্যালেসকে নিয়ে চিন্তার ঘোর কাটেনি। সমুদ্রের নীল জলরাশি তীরের বালুকারাশির ওপর আছড়ে পড়ছে এক মায়াবী ছন্দে। উৎস তখন একধানে সমুদ্রের দূর দিগন্তের দিকে তাকিয়েছিল, হয়তো অবচেতন মনে কোনো চিন্তার জালে ফন্দিছিল। ঠিক সেই সুযোগটাই নিল এলিজা। সে অতি সাবধানে বিড়ালের মতো পা ফেলে পানির কাছাকাছি গেল এবং দু হাতের অঞ্জলি ভরে বরফ শীতল লোনা জল নিয়ে সজোরে ছুঁড়ে মারল উৎসের দিকে। হঠাৎ তপ্ত শরীরে শীতল জলের ঝাপটাটা লাগতেই উৎস চমকে উঠল। তার শুভ্র শার্টটা মুহূর্তেই ভিজে গেল, গায়ের সাথে লেপ্টে গেল। উৎস পেছনে তাকিয়ে দেখলো এলিজা খিলখিল করে হাসছে, আর তাকে ভেংচি কাটছে। নীল, এই তোর সাহস! এত সাহস আমাকে ভিজিয়েছিস! উৎস কৃত্রিম রাগের ভান করে সিট থেকে উঠে দাঁড়ালো। এলিজা এক মুহূর্ত দেরি না করে ছুট দিল। পারলে ধরে দেখান, প্রফেসর। তার হাসির শব্দ বাতাসের ঝাপটার সাথে মিশে যেন এক অপূর্ব সুর তৈরি করলো। উৎস দমল না। সে তার পায়ের চোট ভুলে এক অদম্য প্রাণশক্তি নিয়ে এলিজার পিছু ছুটল। বালুর উপর দিয়ে দৌড়ানো সহজ নয়, কিন্তু এলিজা আজ বাতাসের চেয়েও দ্রুত। তবে উৎসের দীর্ঘ পদ বিক্ষেপের কাছে বেশিক্ষণ সে পাল্লা দিতে পারল না। একদম পানির কিনারায় গিয়ে উৎস এলিজার কোমর জড়িয়ে ধরে ফেললো। এক হাতে জড়িয়ে ধরে উঁচু করলো মেয়েটাকে, যেন মাটিতে পা স্পর্শ করতে না পারে। এলিজা হাঁপাতে হাঁপাতে হাসছে আর বলছে, ছাড়ুন ছাড়ুন বলছে। আমি তো মজা করছিলাম। মজা? দাঁড়া, মজা দেখাচ্ছি। উৎস এলিজাকে একদম পাজাকলা করে তুলে নিয়ে অগভীর পানির দিকে এক ধাপ এগিয়ে গেল। এলিজা ভয়ে আর উত্তেজনায় উৎসের গলা জড়িয়ে ধরল। উৎস তাকে আলতো করে পানিতে নামিয়ে দিতেই এলিজা পাল্টা আক্রমণ করলো। সে তার দুপা দিয়ে সমানে জল ছিটিয়ে উৎসকে পুরো কাক ভেজা করে দিল। উৎস এবার হাত দিয়ে পানি ছুটতে লাগলো। কিছুক্ষণ সেখানে চলল এক অদ্ভুত লড়াই, জল ছিটিয়ে একে অপরকে ভিজিয়ে দেওয়ার লড়াই। তাদের হাসির শব্দে সমুদ্রের গর্জনও যেন হার মেনে নিল। উৎসের সেই গম্ভীর চেহারায় আজ কোনো মেঘ নেই, এলিজার চোখেও কোনো আতঙ্ক নেই। আছে শুধু একে অপরকে ফিরে পাওয়া এক অপার্থিব আনন্দ। ভেজা চুলে এলিজা যখন তীরের দিকে ফিরে এলো, তখন তার চোখে মুখে স্নিগ্ধতা। সে এবার নিচু হয়ে বালু থেকে সুন্দর সুন্দর শামুক আর ঝিনুক কুড়াতে শুরু করলো। ছোট ছোট রঙিন সামুদ্রিক পাথর আর তারা মাছ দেখে সে শিশুদের মতো উচ্ছ্বসিত। তার কুড়ানো ঝিনুকগুলো সে উৎসের হাতের উপর রেখে বলল, দেখুন তো, এটা কত সুন্দর। উৎস মুগ্ধ হয়ে দেখলো ঝিনুকের চেয়েও সুন্দর তার সামনের ওই রক্তিম মুখশ্রী। সৈকতের সিক্ত বালুর উপর দিয়ে হাঁটার সময় এলিজা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সে পা দিয়ে বালুর ওপর নিজের পায়ের ছাপ তৈরি করলো। তারপর উৎসের দিকে তাকিয়ে আবদার করলো, উৎস ভাই, আপনিও এখানে আপনার পায়ের ছাপ দিন না। দেখুন আমার ছাপটা কত ছোট আর আপনারটা কত বড়। আসলেই গন্ডার একটা। বলে ভেংচি কেটে আবার বলল, আমি চাই আমার প্রতিটা পদক্ষেপের পাশে যেন আপনার এই বড় ছাপগুলো সারা জীবন এভাবেই থাকে। উৎস এলিজার এই গভীর কথার মর্মার্থ বুঝতে পেরে স্মিত হাসলো। সে এলিজার ছোট্ট পায়ের ছাপের ঠিক পাশেই নিজের শক্তপোক্ত পায়ের ছাপ দিল। ঢেউগুলো এসে বারবার সেই ছাপগুলো মুছে দিয়ে যেতে চাইছে, কিন্তু এলিজা বারবার সেগুলো ঠিক করছে। তার এই অবুঝ চপলতা আর ভালোবাসার মাখামাখি দেখে উৎসের মনে হলো, সময়টা যদি এখানেই থমকে যেত তবে মন্দ হতো না। ধীর পায়ে উৎস গিয়ে বসলো বালের উপর ভেজা শরীরেই। খানিক বাদে এলিজা হাঁপাতে হাঁপাতে উৎসের দিকে এগিয়ে এলো।
দৌড়ানোর ফলে তার ফর্সা মুখটা টকটকে লাল হয়ে উঠেছে। সে এসে একদম দপ করে উৎসের পাশে বসে পড়ল, যেন তার সমস্ত মনোযোগ আজ এই পুরুষটির ওপরই নিবদ্ধ। উৎস তার ক্লান্ত প্রেয়সীর দিকে তাকিয়ে ম্লান হেসে শুধালো, কেমন হলো সমুদ্র বিলাস? এলিজা বড় বড় শ্বাস নিতে নিতে উজ্জ্বল হাসিতে উত্তর দিল, হুম হুম, অনেক ভালো। কথাটা শেষ করেই এলিজা হঠাৎ পায়ের কাছে জ্যান্ত কিছু স্পর্শ অনুভব করলো। তাকিয়ে দেখলো ছোট্ট একটা সামুদ্রিক কাঁকড়া আর পায়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। পরক্ষণে আকাশ বাতাস কাঁপিয়ে এক বিকট চিৎকার দিয়ে উঠল এলিজা। তার সেই ভয়ার্ত মুখ আর বাচ্চাদের মতো ছটফটানি দেখে উৎস আর নিজেকে সামলাতে পারল না। গম্ভীর উৎস আজ সশব্দে হেসে উঠল। সে আলতো করে সেই ছোট্ট প্রাণীটিকে সরিয়ে গভীর জলে ছেড়ে দিল, কিন্তু তার হাসির ধমক কিছুতেই থামছে না। এলিজা থমকে গেল। সে অবাক বিস্ময়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল উৎসের দিকে। এই পাষাণ পুরুষটি এত সুন্দর করে হাসতে জানে, এ যেন এক অভূতপূর্ণ দৃশ্য। মনে হচ্ছে সামনে ভালো কিছু হবে না, কোনো একটা বিপদ আমাদের দিকে ধেয়ে আসছে। আমার খুব ভয় করছে। এমন হচ্ছে কেন? এলিজার কথা শুনে উৎসের বুকটা দপ করে উঠলো। উৎস চায় না এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট করতে। সে এলিজাকে আরো শক্ত করে নিজের বুকের মাঝে জাপটে ধরলো। কাল দুঃস্বপ্ন দেখেছিস তো, তাই এমন মনে হচ্ছে। অত চিন্তা করিস না হার্ট, তাহলে আবার অসুস্থ হয়ে পড়বি। সবদিকে সামলে নেওয়ার জন্যতে আমি আছি। এলিজা চুপ হয়ে গেল। উৎসের বুকের ধুকপুকানি শুনতে শুনতে সে যখন প্রায় তন্দ্রাচ্ছন্ন, ঠিক তখনই উৎস এক অদ্ভুত গম্ভীর স্বরে ডাকলো, এলিজা। প্রথমবারের মতো উৎসের মুখে নিজের নাম শুনে এলিজার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। এক তীব্র শিহরণ তার মেরুদণ্ড বেয়ে বেয়ে বয়ে গেল। ইস! নামটা তার নিজের হলেও উৎসের কণ্ঠে তা যেন কোনো স্বর্গীয় মন্ত্রের মতো শোনালো। উৎস সেই কাঁপুনি টের পেয়ে ঠোঁট এলিয়ে হাসলো। সে আবারও ডাকলো, এলিজা। এলিজা এবার সত্যি অস্থির হয়ে উঠলো। সে কাঁপাকাঁপি স্বরে বলল, আপনি প্লিজ এই নামে ডাকবেন না আমাকে, খুব অন্যরকম লাগে। বুকটা কেমন জানি করে ওঠে।
উৎস থামলো না। আবারও সেই শীতল ও গম্ভীর স্বরে ডাকলো, এলিজা। অগোছালো এলিজা কোনো মতে জবাব দিল, জি। এলিজা, বলুন। এলিজা মিনমিনিয়ে উত্তর দিল। উৎস এবার মাথাটা সামান্য এলিজার দিকে ঘুরিয়ে খুবই ধীর অথচ পাথরের মতো শীতল স্বরে বলে ফেললো, আই লাভ ইউ। এলিজা চকিতে মাথা তুলে তাকালো। তার দু চোখে সীমাহীন বিস্ময় আর অবিশ্বাস। হা করে সে তাকিয়ে রইল পুরুষটির দিকে। অথচ উৎস তখনও সানগ্লাস চোখে দিয়ে আকাশের দিকে তাকিয়ে একইভাবে শুয়ে আছে। তার চেহারায় কোনো ভাবান্তর নেই, যেন অতি সাধারণ কোনো কথা সে বলে ফেলেছে। সমুদ্রের অবাধ্য ঢেউগুলো তখনও তাদের শরীর ছুঁয়ে সশব্দে তীরের দিকে বেয়ে চলছে। 2 দিন কেটে গিয়েছে, এলিজা এখন শারীরিকভাবে একদম সুস্থ, কিন্তু মনের কোণে জমে থাকা সেই অস্থিরতা বা খচখচানি কিছুতেই কমছে না। সেই ভয়টা এখন আর নেই যা বেঁচে থাকার সময় ছিল, কারণ উৎসের শেষ আশ্বস্ত করা কথাগুলো তাকে সাহস জুগিয়েছে। কিন্তু তার মনের ভাবুকতাকে দখল করে রেখেছে এক রহস্যময় নাম, সাহাবীর। লোকটার ছবি দেখার পর থেকেই এলিজার বারবার মনে হচ্ছে সে এই পুরুষটিকে চেনে। কোথাও না কোথাও সে এই তীব্র চাউনির মানুষটিকে দেখেছে, কিন্তু ঠিক কোথায় তা স্মৃতির ধূসর আস্তরণে ভেদ করে বেরিয়ে আসছে না। গতকালই ফিরে এসেছে আজ ভার্সিটির ক্লাস। উৎস যদিও তাকে আরো বিশ্রাম নিতে বলেছিল, কিন্তু এলিজা শোনেনি। একদিন ক্লাস ফাঁকি দেওয়া মানেই পড়া জমে যাওয়া। তাই তার জেদের কাছে হার মেনে উৎস অনুমতি দিয়েছে, তবে শর্তবহ। বাসায় ফিরে এলিজা জেনেছে আরমান খান ব্যবসায়িক কাজে কানাডারই অন্টারিও প্রদেশের ছোট্ট একটি অভিজাত শহর লন্ডন নামে পরিচিত সেখানে গিয়েছেন। এদিকে উপমা বেগমের আচরণ দিন দিন আরো শীতল হচ্ছে। তিনি বরাবরই সবার সাথেই এক অদ্ভুত দূরত্ব বজায় রাখছেন, যেন কোনো কিছু আড়াল করতে চান। ক্লাস শেষ করে এলিজা ধীর পায়ে উৎসের কেবিনের দিকে এগোচ্ছিল। আজকের পরিবেশটা যেন অন্য দিনের চেয়ে একদম আলাদা। আকাশের রংটা কেমন কালচে সীসার মতো ধারণ করেছে। বাতাসটাও যেন ভারাক্রান্ত। মনে হচ্ছে কোনো এক অশুভ শক্তি ওত পেতে বসে আছে এই সাজানো গোছানো শান্ত পরিবেশের আড়ালে। ঠিক তখনই কেবিন থেকে একজন যুবককে বের হতে দেখলো সে। হাতে কিছু গুরুত্বপূর্ণ ফাইল। এলিজা ওকে চেনে, ও উৎসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। নাম রাইয়ান। রায়ান দেখতে বেশ সুদর্শন, চোখে মুখে বুদ্ধিদীপ্ত চাউনি আর ঠোঁটে সবসময় এক অমায়িক হাসি লেগে থাকে। সে রেয়ানের খুব ভালো বন্ধুও বটে। এলিজাকে দেখেই আর ইয়ান হাসি মুখে বলল, হ্যালো ম্যাম। এলিজা কিছুটা বিরক্ত হয়ে পাল্টা বলল, হ্যালো ভাইয়া, প্রফেসর কোথায়? আরিয়ান হেসে জানালো, প্রফেসর এখন ভার্সিটির কনফারেন্স রুমে সিনিয়র রিসার্চারদের সাথে একটি গুরুত্বপূর্ণ ডিসকাশনে ব্যস্ত। এলিজা ভাবলো একবার ফোন করবে কিনা। ঠিক তখনই ফোনটা হাতে নিতেই দেখলো উৎসের একটি টেক্সট, জরুরি কাজে আটকে গিয়েছি নীল, আজ তোকে ড্রপ করতে পারছি না। গেটের বাইরে পাপা আর রেয়ান অপেক্ষা করছে, সাবধানে যাবে। এলিজা ছোট একটা হাসির রেখা ফুটিয়ে দ্রুত গেটের দিকে পা বাড়ালো। আজ জেনিফার আসছে, তাই ওশান গিয়েছে তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে। গেটের কাছেই যেতেই দেখলো আরমান খানের কালো রঙা এস ই ভি গাড়িটা দাঁড়িয়ে আছে। এলিজা কাছে যেতেই ভেতর থেকে দরজা খুলে আরমান খান স্নেহমাখা হাসিতে বললেন, ভেতরে আয় মা। রেয়ান সামনের সিট থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, উফ, এলিজা ফাইনালি আসলে। 1 ঘন্টা ধরে এখানে ওয়েট করছি, মনে হচ্ছিল আজ মরার আগেই আমি মরে যাব। মরা শব্দটা শুনে এলিজার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সে আতঙ্কিত স্বরে বলল, ওভাবে বলবেন না রেয়ান ভাইয়া, আমার ভয় লাগে। রেয়ান তার ভয় দেখে কথা ঘুরিয়ে নিল, আরে মজা করছি রে পাগলে। আরমান খান মাঝখানে থেকে বলল, চল এবার বাড়ি যাওয়া যাক। গাড়ি স্টার্ট নিল, কিন্তু এলিজার মনের ভেতরকার উসখুসটা যেন কেটে ফেটে বের হতে চলছে। আরমান খান হয়তো মেয়ের মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি শান্ত গলায় বললেন, সেদিনের কোনো বিষয় নিয়ে প্রশ্ন করার থাকলে তুই করতে পারিস মা, তোর সবটা জানার অধিকার আছে। এলিজা যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে নড়ে চড়ে বসলো, গলা শুকিয়ে এলো। নিজের ব্যাগ থেকে এক ফোঁটা জল এক একটা ফটো বের করলো। ফটোটা দেখিয়ে সে অস্ফুট স্বরে বলল,
ছোট আব্বু, আমি এই লোকটার ছবি দেখেছি, সেই থেকে মনে হচ্ছে ওনাকে আমি চিনি, আমি কোথাও ওনাকে দেখেছি, খুব চেনা মনে হচ্ছে ওনাকে। আরমান খান কিছুক্ষণ চুপ থেকে পাথরের মতো গম্ভীর গলায় বললেন, সানায়ার বাবা, তাকেই দেখেছিস তুই। মুহূর্তেই যেন এলিজার মাথায় বজ্রপাত হলো। তার চোখের সামনে ভেসে উঠলো, হ্যাঁ সত্যি তো, এলিজা তো সানায়ার বাসাতেই দেখেছিল। একদিন সানায়া ভিডিও কলে তার বাবাকে দেখিয়ে বলেছিল, এলিজা দেখ, এটা আমার আব্বু। হ্যাঁ, সানায়ার বাবাই তো সেই পুরুষ। তার মানে উৎস আর সানায়ার বাবা কি একই মানুষ? এলিজার দম আটকে এলো। সারা পৃথিবীটা যেন দুলতে শুরু করলো। সে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো শক্তির জন্য। কিন্তু নিয়তির লিখন হয়তো অন্যরকম ছিল। হঠাৎ রেয়ানের আর্তনাদ এলিজার তন্দ্রা ছুটিয়ে দিল। সে সামনে তাকাতেই দেখলো হঠাৎ যমদূতের মতো এক দানবীয় হ্যাভি ডিউটি ট্রাক একদম উন্মত্ত গতিতে তাদের দিকে ধেয়ে আসছে, যেন এই গাড়িটাকে পিষে ফেলতেই তার আবির্ভাব। এলিজা বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। তার হাত পা বরফের মতো শীতল হয়ে এলো। সে বুঝতে পারলো এতদিন ধরে যে বিপদের পূর্বাভাস সে পাচ্ছিল, তাহলে কি সত্যি এটা? সে থরথর করে কেঁপে উঠলো, আরমান খানকে আঁকড়ে ধরলো। আরমান খান ভাইজিকে বুকে জড়িয়ে জড়িয়ে বুঝতে পারলেন না কি করবেন। একবার নিষ্পর ছেলের চেহারা ভাসছে, তো ছোট ভাইয়ের চেহারাটা। পরক্ষণে এক ভয়ঙ্কর বিকট শব্দ হলো, যেন মহাপ্রলয় নেমে এলো রাজপথে। ধাতব সংঘর্ষের এক তীক্ষ্ণ আর্তনাদ কানের পর্দা ফাটিয়ে দিল। ট্রাকটির ধাক্কায় এলিজাদের গাড়িটা পিচ্ছিল রাস্তায় কয়েকটা ডিগবাজি খেয়ে রাস্তার পাশের এক ঢালু কিনারায় গিয়ে আছড়ে পড়ল। গাড়ির উইন্ড স্ক্রিন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, ভেতরে রক্তে ভেসে যাচ্ছে সিটগুলো। রাস্তার ধবধবে সাদা তুষার মুহূর্তেই লাল বর্ণ ধারণ করলো। গাড়িটা একদম খাদের কিনারে, একটু নড়লেই নিচে বয়ে চলা গভীর বরফ শীতল নদীতে গিয়ে পড়বে। গাড়ির ভাঙা জানালা দিয়ে একটি হাত বেরিয়ে এলো, রেয়ানের হাত। থরথর করে কাঁপছে সেই হাতটি। হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত সে নিজের প্রিয়জনদের বাঁচানোর বৃথা চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। ভেতর থেকে কারো নড়াচড়ার ফলেই গাড়িটি ভারসাম্য হারিয়ে রাস্তা থেকে ফসকে গেল। এক ভয়াবহ নিস্তব্ধতা চিরে গাড়িটি সোজা গিয়ে পড়ল নিচের গভীরে। সব শেষ, সবটুকু নিমেষেই শেষ হয়ে গেল। রাজপথে পড়ে রইল শুধু কিছু কাঁচের টুকরো আর টাটকা রক্তের দাগ, যা তুষারের চাদরে ঢাকা পড়ার অপেক্ষায়।